নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সেরা 10। নিট কাণ্ডে বিরোধী শিবিরের সক্রিয়তা, নেট নিয়ে বিরোধীদের আলোচনার দাবিতে উত্তাল সংসদ। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মাইক বন্ধের অভিযোগ, মাইক বন্ধ করা হয়নি দাবি ওম বিড়লার। রাজ্যসভাতেও মল্লিকার্জুন খার্গের মাইক বন্ধের অভিযোগ। বিরোধীদের তুমুল হট্টগোলের জেরে সোমবার পর্যন্ত মুলতবি লোকসভার অধিবেশন। सर माइक तो दे दीजिए। माइक मैं बंद नहीं करता हूं, पूर्व में भी आपको व्यवस्था दी थी, यहाँ कोई बटन नहीं होता। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় বেনিয়মের অভিযোগে দেশ জুড়ে বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত। নিটে অনিয়মের জল গড়ায় সুপ্রিম কোর্টেও। তবে প্রধানমন্ত্রী থেকে লোকসভার স্পিকার কারোর ভাষণেই উঠে আসেনি নিট প্রসঙ্গ। 5 দশক পুরনো জরুরি অবস্থার কথা উঠে আসলেও সংসদের চৌকাঠে ঢুকতে পারেনি নিট দুর্নীতি জানিয়ে সংসদে আলোচনার দাবি করেন বিরোধীরা। অভিযোগ, শুক্রবার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিট প্রসঙ্গ তুলতেই তার মাইক মিউট করে দেওয়া হয়। हिंदुस्तान के जो स्टूडेंट्स हैं उनको हम जॉइंट मैसेज देना चाहते थे। हाँ दें, आप सुनिए जॉइंट मैसेज देना चाहते थे ऑपोजिशन और सरकार के साइड से कि इस मुद्दे को हम जरूरी मानते हैं और इसीलिए हमने सोचा था कि आज स्टूडेंट्स की रिस्पेक्ट करने के लिए हम नीट पर डिस्कशन करें। ठीक है, आप डेडिकेटेड डिस्कशन। अब बात यह है कि दो फोर्सेस हैं, एक तरफ नहीं माने, प्लीज ओके। কেন এভাবে মুখ বন্ধ করে দেওয়া হলো বিরোধী দলনেতার? এ নিয়ে দফায় দফায় বিক্ষোভে সোমবার পর্যন্ত মুলতবি হয়ে যায় অধিবেশন। সোশ্যাল মিডিয়াতেও নিট নিয়ে সোচ্চার হয় কংগ্রেস। এক্স স্যান্ডেলে পোস্ট করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও। একদিকে যেখানে নরেন্দ্র মোদী নিট নিয়ে কিছু বলছেন না, সেই সময় বিরোধী নেতা রাহুল গান্ধী সংসদে দেশের যুব সমাজের আওয়াজ তুলছেন। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে মাইক বন্ধ করার মতো কাজ করে যুব সমাজের কণ্ঠরোধ করার ষড়যন্ত্র হচ্ছে। বৃহস্পতিবার ইন্ডিয়া শিবির নিট নিয়ে সংসদে আলোচনা করার বিষয়ে সহমত হয়। युवाओं को मैसेज मिले, घबराए हुए हैं, उनको ये नहीं मालूम कि क्या होने वाला है नीट में, तो पार्लियामेंट से मैसेज जाना चाहिए, उनको भरोसा मिलना चाहिए कि हिंदुस्तान की सरकार और हिंदुस्तान का ऑपोजिशन एक साथ मिलकर स्टूडेंट्स की बात करे। যদিও সরকার পক্ষের দাবি, রাষ্ট্রপতির ভাষণের উপর মোশন অফ থ্যাঙ্কসের সময় এ নিয়ে আলোচনা করা হবে। রাজ্যসভাতেও নিট প্রসঙ্গ তুলতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের মাইক বন্ধ করে দেওয়া হয়। নিট বিতর্কের মাঝেই কেন্দ্র ছাত্রছাত্রী অভিভাবকদের কাছে ন্যাশনাল টেস্টিং এজেন্সিতে কিছু পরিবর্তনের জন্য প্রত্যেকের পরামর্শ প্রস্তাব চেয়েছে। কলকাতা টিভি। শপথ জট অব্যাহত। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেনের বিধায়ক পদের শপথ গ্রহণে টালবাহনা। উপরাষ্ট্রপতিকে ফোন বিধানসভার অধ্যক্ষের, বিষয়টি দেখার আশ্বাস ধনকরের। শপথ বিতর্কে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব রাজভবনের। বিধানসভায় রোজ একই ছবি। এই নিয়ে 3 দিন শপথের আশায় অপেক্ষায় বসে নবনির্বাচিত 2 বিধায়ক। ভগবানগোলার রেয়াত হোসেন সরকার, বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দুজনেই তৃণমূলের টিকিটে জয়ী। দুজনেরই দাবি বিধানসভায় শপথ গ্রহণের, কিন্তু রাজ্যপালও নিজের অবস্থানে অনড়। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লেখেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এবার উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের হস্তক্ষেপ চেয়ে ফোন করেন বিধানসভার অধ্যক্ষ। সায়ন্তিকাদের শপথ নিয়ে বৃহস্পতিবারই রাজভবনকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে জেতার পরেও 1 মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওথ দিতে দিচ্ছে না। মানুষ সিলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওথ দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে, তাতে মেয়েরা যাতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে। শপথ বিতর্কে মুখ্যমন্ত্রীকে কড়া জবাব রাজভবনের। সোশ্যাল মিডিয়ায় পাল্টা পোস্টে জবাব দেয় রাজভবন। কি বলা হয় পোস্টে? মুখ্যমন্ত্রী বলেছেন, রাজভবনে নিরাপদ মনে করেন না মহিলারা। কোনো মন্ত্রী এমন নিম্ন রুচির মন্তব্য করতে পারেন না। একটি মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। অপ্রয়োজনীয় বিষয়ে সাড়া দেওয়ার প্রয়োজন নেই। বিধায়কদের শপথ গ্রহণ নিয়েও মতামত জানায় রাজভবন। রাজভবনের বক্তব্য, ভোটে জয়ীরা বিধায়ক হিসেবে বিবেচিত হন। বিধানসভায় বসার জন্য শপথের প্রয়োজন হয়। মানুষের সেবা করতে তাদের কোনো বাধা নেই। অধ্যক্ষ মহোদয় তার ক্ষমতার বলে এবং আইনের সুযোগ নিয়ে এই প্রথমবার 84 সালের উদাহরণ দেন। 84 সালে ইন্দিরা গান্ধী মারা গেছিলেন,
দেশে অস্থির অবস্থা ছিল, তার সঙ্গে তো 2024-এর তুলনা হয় না। আপনি যাকে খুশি লিখুন, আপনার তো রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা। আপনি এদেরকে এখানে বসিয়ে রেখেছেন কেন? এদেরকে আপনার তো সঙ্গে করে নিয়ে রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা। উপরাষ্ট্রপতি আশ্বাস, রাজভবনের ঝাঁঝালো জবাব, শপথ নিয়ে জটিলতার জট যে খুব তাড়াতাড়ি কাটবে না তা স্পষ্ট। রিয়াত সায়ন্তিকার শপথ তাই আপাতত 20 বাঁও জলে। কলকাতা টিভি। একটি দুর্ঘটনা, আবারও মৃত্যু। দিল্লি বিমানবন্দরে 1 নম্বর টার্মিনালের ছাদের একাংশ ভেঙে মৃত্যু একজনের, আহত বেশ কয়েকজন। তড়িঘড়ি টার্মিনাল উদ্বোধনী বিপত্তি নাকি রক্ষণাবেক্ষণের অভাব? প্রাণের দায় কার? মোদী সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। বিরোধী পক্ষের আক্রমণের মুখে পড়েও দায় এড়াচ্ছে কেন্দ্র। শুক্রবার ভোর 5:30টা, ভোরবেলা থেকে প্রবল বৃষ্টি, জলে ডুবে রাজধানীর রাস্তাঘাট। এমনই সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এর ছাদের একাংশ। মুহূর্তেই ছড়ায় আতঙ্ক, যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তবে দুর্ঘটনাকে ছাপিয়ে গিয়েছে রাজনীতি। দিল্লির ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর, প্রতিদিন অসংখ্য উড়ানের ওঠানামা, আর তার মধ্যে এই দুর্ঘটনা। ছাদের একাংশ ভেঙে পড়ে দাঁড়িয়ে থাকা গাড়ির ওপর। দেখা যায় গাড়ির ভিতর চাপা পড়ে চালক। ভয়াবহ সেই দৃশ্য। প্রশ্ন উঠছে, কার গাফিলতিতে এই দুর্ঘটনা? মৃত্যুর দায় কার? রক্ষণাবেক্ষণের অভাবে কি কালো প্রাণ? 2009 সালে ইউপিএ সরকারের আমলে তৈরি হয় এই টার্মিনাল। এই যুক্তিতে দুর্ঘটনা এবং রক্ষণাবেক্ষণের দায় এড়াচ্ছে কেন্দ্র। পাল্টা কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ কংগ্রেসের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রিয়াঙ্কা গান্ধীর। দিল্লি বিমানবন্দরে মৃত্যুর জন্য মোদীকেই কাঠগড়ায় তুলেছে তৃণমূল। ইতিমধ্যেই বিমানবন্দরের তরফে বিবৃতি জারি করা হয়েছে। দুপুর পর্যন্ত 1 নম্বর টার্মিনাল থেকে সমস্ত উড়ান ওঠানামা বন্ধ করা হয়। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাজমোহন নাইডু জানিয়েছেন, তার মন্ত্রক এবং উড়ান নিয়ন্ত্রণ সংস্থা আলাদাভাবে এই ঘটনাটির তদন্ত করে দেখবে। কখনো মোদির হাতে উদ্বোধনের 5 মাস পরেই মুম্বাইয়ের অটল সেতুতে ফাটল, কখনো আবার বিহারের নির্মীয়মান ব্রিজ ভেঙে পড়ে মৃত্যু। লোকসভা ভোট মিটতেই একের পর এক ঘটনায় অস্বস্তিতে এনডিএ সরকার। এই আবহে দিল্লি বিমানবন্দরের 1 নম্বর টার্মিনাল ভেঙে পড়ার ঘটনায় বিতর্কের মুখে মোদির গ্যারান্টি। কলকাতা টিভি। সেরা দর্শক, এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। জেলায় জেলায় ফুটপাথের অস্থায়ী হকারদের সরে যাওয়ার 1 মাস সময় দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অভিযানে সাময়িক বিরতির নির্দেশের কথা ঘোষণা করলেও পুনর্দমে ফুটপাথ ফাঁকা করার জারি বীরভূম বোলপুরে। অন্যদিকে হকার উচ্ছেদের টানাপোড়েনের মাঝে সরকারি জমি বিক্রি করে টাকার বিনিময়ে অস্থায়ী স্টল বসানোর অভিযোগ বীরভূমের জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হকার উচ্ছেদের সাময়িক বিরতির নির্দেশের পরও বীরভূমের বোলপুর পুরসভার হকার উচ্ছেদ অভিযান অব্যাহত। মহকুমা শাসক, বোলপুর পুরসভার চেয়ারপারসনের নেতৃত্বে শহর বোলপুরের শান্তিনিকেতন রোডের ওপর ফুটপাথ দখলমুক্ত করার অভিযান চলল শুক্রবারও। পাড়ায় পাড়ায় মাইকিং করে অবৈধ দোকানিদের সরে যাওয়ার নির্দেশ দিচ্ছে পুরসভা। পাশাপাশি মুখে মুখে ফুটপাথ খালি করে দেওয়ার বার্তাও ছড়িয়ে দিচ্ছে পুর কর্তৃপক্ষ। ফুটপাথ খালি করার অভিযান পুরসভা বন্ধ করবে না বলে দাবি বোলপুর পুরসভার চেয়ারপারসনের। অবৈধ হকার উচ্ছেদে পুরসভার কার্যাবলীতে ইতিমধ্যে খুঁত ধরা পড়েছে। ব্যক্তিগত মালিকানার জমিতে তৈরি দোকান খোয়ানোর অভিযোগ তুলেছেন এক ব্যবসায়ী। বোলপুর জুড়ে হকার উচ্ছেদ নিয়ে ব্যাপক উত্তেজনা। ব্যবসায়ীদের সঙ্গে অভিযানকারীদের হাতাহাতি বচসার মাঝেই সরকারি জমি বিক্রির গুরুতর অভিযোগ সামনে এনেছেন জেলা তৃণমূলের কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষ। তার ফেসবুক পোস্ট নতুন করে হকার উচ্ছেদের জল্পনা বাড়িয়েছে। কারণ নাম না করে সোশ্যাল মিডিয়ায় মোটা টাকার বিনিময়ে সরকারি জমি বিক্রির অভিযোগ তুলেছেন সুদীপ্ত ঘোষ। সরকার তৃণমূলের, বোলপুর পুরসভাও তৃণমূলেরই। টাকার বিনিময়ে সরকারি জমি বিক্রির অভিযোগ তুলেছেন তৃণমূলের নেতা। তাহলে সেই জমি বিক্রির টাকার বাঁটোয়ারা পাচ্ছেন কারা? প্রশ্ন জেলা বিজেপির। কেষ্টমণ্ডলের বীরভূমে সরকারি জমি বিক্রি হচ্ছে 4 লক্ষ টাকায়। যে জেলার দায়িত্বে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জেলায় সরকারি জমি বিক্রি করার মতো এত বড় অপরাধ ঘটছে কি করে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। কাদের মদতে লক্ষ লক্ষ টাকায় সরকারি জমি বিক্রি হচ্ছে? প্রশ্ন উঠছে একাধিক। বিরোধীদের অভিযোগ মোতাবেক শাসক দলের নেতারাই কি এই জমি বিক্রিতে লাভবান হচ্ছেন? জিয়ে থাকছে সেই প্রশ্ন।
বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও চলছে জমির জবরদখল। একাধিক পুরসভার বিরুদ্ধে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কথাও বলেছেন, তবুও হুঁশ ফিরছে না। রাজপুর, সোনারপুর পুরসভা ও ঝাড়গ্রামে উঠল এমনই অভিযোগ। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনিভাবে পুরো এলাকায় বিক্রি হচ্ছে জমি। বিষয়টি নাকি জানেই না রাজপুর সোনারপুর পুরসভা। যদিও এই ঘটনায় বারুইপুর মহকুমা শাসকের দফতরে অভিযোগ দায়ের করা হয়েছে। রাজপুর সোনারপুর পুরসভার 18 ও 15 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে অবস্থিত ময়লাপোতা এলাকাতে গড়ে উঠেছে পুরসভার ডাম্পিং স্টেশন। পুরসভার নিয়ম অনুযায়ী ডাম্পিং স্টেশনের 200 মিটারের মধ্যে জনবসতি করা যায় না। 4.5 লাখ টাকা কাটা, হ্যাঁ, কার কাছ থেকে কিনলেন এই জমি? করবো, কাগজগুলো এখন বাকি আছে তো, সব কাগজ এখন রেডি হয় না, করে নাও। আপনারা কিনেছেন কোথায়? পৌরসভার লোকের কাছ থেকে? না, ওই ডবিনের কাছ থেকে। আমি কেন বিক্রি করতে যাবো সেটা বলবো তো? সেটা তো আমি তো আপনাকে জিজ্ঞেস করছি। না, আমি কেন বেচবো? জমির মালিক ওখানে আছে, ব্যাসালি পাড়ায় বাড়ি, রাজীব ঘোষ, শেফালি ঘোষ। বোর্ড যদি লাগানো থাকে পৌরসভায় অ্যাকুইজিশন নোটিশ পাঠাবে, দিয়ে বন্ধ করে দেবে, রেজিস্ট্রি বন্ধ হয়ে যাবে। পুরো প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে এই কাজ হচ্ছে সেদিকে আঙুল তুলেছেন এলাকার বাসিন্দারা। পুরসভার এক্সিকিউটিভ অফিসারের বক্তব্য, অভিযোগ এলে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখনো আমার কাছে এরকম কোনো অভিযোগপত্র আসেনি, আসলে আমরা তো খতিয়ে দেখব নিশ্চয়ই। এইটা বেআইনি হচ্ছে, টোটালি বেআইনি হচ্ছে। এটা দেখার দায়িত্ব পৌরসভার, সেই দেখার দায়িত্ব পৌরসভাকে নিতে হবে। তৈরি করে ফেলেছে, তাদের কম্পেনসেশন দিয়ে ওখান থেকে সরিয়ে দেওয়া উচিত। প্রশাসনের নাকের ডগায় দিনে দুপুরে চলছে দেদার সরকারি জমি দখল। ঝাড়গ্রামে কুর্মী আদিবাসী চাষিদের জমিতে কারখানার ছাই ফেলে জমিকে বন্ধা করে দেওয়ার অভিযোগ। বিঘের পর বিঘে জমি ভুয়ো মালিক সাজিয়ে জাল দলিল করে দখলে নিচ্ছে বেআইনি কারখানার মালিক। জমির চরিত্র বদল করে বেমালুম চলছে জমি দুর্নীতি। এলাকাবাসীর অভিযোগ, কয়েকজন প্রশাসনিক আধিকারিক ও কিছু রাজনৈতিক দলের নেতার মদতে এসব কাজ হচ্ছে। অভিযোগের তীরে ঝাড়গ্রামের বিএলআরও রামকৃষ্ণ মণ্ডল। হঠাৎ করে জমির মালিকানা ওয়ারিশ বেরিয়ে গেছে এবং সেটা অন্যায়ভাবে সেটা তার বিরুদ্ধে অভিযোগ করলাম ক্রেতা বিক্রেতা এবং মিউটেশন যিনি করেছেন বিএলআর। ইউনিভার্সিটির অপোজিটে একটা জমি ভুয়ো কাগজ বানিয়ে সেখানে জমিও দখল করার চেষ্টা করা হচ্ছে এবং সেখানের যারা চাষি তারা দীর্ঘদিন থেকে তাদের ঠাকুরদাদার আমল থেকে তারা দখল করে আছে সেই জায়গা। সেখানের ভুয়ো কাগজ বানিয়ে তারা সেই জমি দখল করে। ডান দিক বাম দিক যেদিকে দেখবেন আপনি জবরদখল, যেদিকে দেখবেন আমারই মানে পূর্বপুরুষের জমি এইরকম। আমি যখন বিএলআর কাছে পত্র চাইতে যাচ্ছি উনি বলছেন না এটা 1 নম্বর পত্র আপনাকে, অথচ সেই আমার দাদুর জমি, আমার বাবারা দখল, বুঝতে পারছি তো, সেই জমি এখন পাঁচিল দিয়ে ঘেরা হয়ে যাচ্ছে, সেই জমি আমরা দখল। জমি দখলে বিজেপির নিশানায় শাসক দল। যে কতটা ফরেস্ট ল্যান্ড, একটা মানে পাবলিক জমির কথা ছেড়ে দিন, সেটা না হয় মানুষ টাকার লোভে বিক্রি করে দিয়েছে, কিন্তু ফরেস্ট ল্যান্ড কি করে তারা দখল করতে পারে? প্রশাসনের মদত মানে 100% মদত আছে। 100% মদত না থাকলে কেন তারা চুপ, কেন তারা নীরব? প্রশাসনের কি দৃষ্টি আকর্ষণ এর আগে হয়নি? মুখ্যমন্ত্রী কঠোর বার্তা দিয়েছেন জমি জবরদখল থেকে শুরু করে একাধিক ইস্যুতে। তারপরেও রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে জমি জবরদখল থেকে হস্তান্তরের কাজ। সোনারপুর থেকে সুখদেব দে, ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি। নির্বাচনী কার্যালয় খুলতে চেয়ে দোকান ভাড়া, ভোটের পর সেই ভাড়ার টাকা না দিয়ে পাল্টা দোকান মালিককে হুমকি তৃণমূলের কাউন্সিলরের। গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী সহ পুরুলিয়ার পুলিশ সুপারকে অভিযোগ মহিলার। পুরুলিয়ায় 5 নম্বর ওয়ার্ডের ঘটনা। লোকসভা ভোট চলাকালীন নির্বাচনী কার্যালয় খোলার জন্য পুরুলিয়া 5 নম্বর ওয়ার্ডের হুচুকপাড়া এলাকায় এক মহিলার কাছ থেকে জোর করে তার দোকান ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাস রঞ্জন দাসের বিরুদ্ধে। দোকান মালিক ওই মহিলার অভিযোগ, কাউন্সিলরের কাছে টাকা চাওয়া হলে তিনি ওই টাকা দিতে অস্বীকার করেন। এরপর অভিযোগকারী মহিলা সামাজিক মাধ্যমে সরব হন। তারপরই পাল্টা হুমকি ও ভয় দেখাতে শুরু করেন কাউন্সিলর। অভিযোগ মহিলার অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। যা দিয়েছি ওটাই আপনি চুপ থাকুন, না হলে বলছে আপনাকে ওখানে থাকতে দেওয়া হবে না। আর যেহেতু আমি একা, আমার বৃদ্ধা বাবা, মানে আমার ওই ভাড়ার টাকায় সংসার চলে, তো ওই জন্য আমি নিরুপায় হয়ে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম। তো এইটার হিসাবে উনি আমাকে উপরন্তি কোর্ট থেকে একটা অর্ডার পাঠান যে আমি যদি ওনার কাছে 15 দিনের মাথায় ক্ষমা না চাই তাহলে উনি আমার উপর 25 লাখ টাকা মানহানির কেস করবেন। আমি কোথার থেকে পাবো 25 লাখ টাকা?
বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস তৃণমূল নেতা তথা পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালির। আমরা যাতে বসে ব্যাপারটা মিটিয়ে দেওয়া যায়, কি সমস্যা হয়েছে কি হয়েছে, এটা আমরা তো শুধু মহিলার অভিযোগ শুনছি, কাউন্সিলরেরও বক্তব্য শোনা দরকার আছে, তো বসে আশা করছি ব্যাপারটা মিটে যাবে। কাউন্সিলরের বিরুদ্ধে এমন অভিযোগে কটাক্ষ বিজেপির। তো এরা করেই থাকে এবং তা পুনরাবৃত্তি ঘটলো, তো নতুন কিছু নয়। এদের শিক্ষা নেওয়া উচিত যে পুরুলিয়া লোকসভা ভোটে যেভাবে পুরুলিয়া শহরের মানুষ জবাব দিয়েছে, আগামী দিনেও কিন্তু বিভিন্ন ভোটে কিন্তু শাসক দলকে কিন্তু আরও উত্তমভাবে জবাব দেবে। মুখ্যমন্ত্রী দলের কর্মী নেতাদের এক সুরে বাঁধার কথা বললেও নেতাদের হুমকি চমক ধমক চলছেই। মুখ্যমন্ত্রীর বার্তা কি পৌঁছচ্ছে না দলীয় কর্মীদের কাছে? প্রশ্ন রাজনীতির কারবারিদের। পুরুলিয়া থেকে শওকত আলীর রিপোর্ট, কলকাতা টিভি। জম্মু তাওয়ায় বোমা আতঙ্কের জেরে দক্ষিণেশ্বরে আটকে যায় ট্রেন, আর ঘটনাস্থলে পূর্ব রেলের আধিকারিকরা। বোমা আতঙ্কের জেরে দক্ষিণেশ্বরেই আটকে গেল ট্রেন। জম্মু তাওয়ায় বোমা আতঙ্কের জেরে দক্ষিণেশ্বরে আটকে যায় ট্রেন, আর ঘটনাস্থলে ইতিমধ্যেই পূর্ব রেলের আধিকারিকরা তারা উপস্থিত হয়েছে। বোমা আতঙ্কের জেরে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়েছে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, জম্মু তাওয়া এক্সপ্রেসে বোমা আতঙ্ক আর ঘটনাস্থলে রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে যাত্রীরা। তবে যাত্রী সূত্রে খবর বোমা আতঙ্ক তৈরি হয়েছে কিন্তু জম্মু তাওয়া এক্সপ্রেসের ভেতরে, এবং ইতিমধ্যেই তুমি যেমনটা বলছিলে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা কিন্তু তারা ওখানে উপস্থিত হয়েছে এবং আরপিএফ যারা বাহিনী রয়েছে তারা কিন্তু ট্রেনের ভেতরে ঢুকে কিন্তু সেই ট্রেনের তল্লাশি অভিযান চালাচ্ছে, এমনটাই কিছু জানা যাচ্ছে। যাত্রীরা তারা কি বলছেন, তাদের তরফে কি কিছু জানানো হয়েছে যেহেতু দক্ষিণেশ্বরের ট্রেন আটকে গিয়েছে? দেখো, দক্ষিণেশ্বরে ট্রেন আটকে যাওয়া মাত্র যাত্রীদের মধ্যে বিভ্রান্ত হলো পরিস্থিতি তৈরি হয়েছে, তারা আতঙ্কে রয়েছেন। কেউ কেউ কিন্তু কথা বলতে পারছে না। বহু দূর দূরান্ত থেকে কিন্তু অনেকের গন্তব্য ছিল এবং তার পরিপ্রেক্ষিতে যাত্রীরা যে অভিযোগ করছেন যে এখানে কিন্তু বোম রাখা হয়েছিল ট্রেনের ভেতরে, এবং সেটা নিয়ে কিন্তু মূলত কিন্তু তাদের মধ্যে কিন্তু আতঙ্ক তৈরি হয়েছে। ইতিমধ্যেই কিন্তু রেলের যারা উচ্চপদস্থ আধিকারিক এবং আরপিএফরা তারা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোটা ঘটনা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এই যে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে, তাদের তরফে কি কিছু জানানো হয়েছে? দেখো, তাদের সাথে আমরা কথা বলবো। তারা ইতিমধ্যে তল্লাশি অভিযানে নেমেছেন এবং তারা যে আতঙ্ক তৈরি হচ্ছে সেই আতঙ্কটা যে যাত্রীদের মধ্যে বিভ্রান্তমূলক পরিস্থিতি তৈরি করেছে তার পরিপ্রেক্ষিতে তারা ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে। আমরা অবশ্যই পরবর্তীতে তল্লাশির পর তারা কি পেলেন সেই বিষয়ে অবশ্যই তাদের থেকে প্রতিক্রিয়া জানার চেষ্টা করব এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জম্মু তাওয়ায় বোমা আতঙ্ক, আর এই বোমা আতঙ্ক ঘিরে দক্ষিণেশ্বরে আটকে যায় ট্রেন। স্বাভাবিকভাবেই যাত্রীরা তারা আতঙ্কিত এই বোমাকে কেন্দ্র করে। জম্মু তাওয়ায় বোমা আতঙ্ক, আর বোমা আতঙ্ককে কেন্দ্র করে দক্ষিণেশ্বরে আটকে যায় ট্রেন। আর ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রীরা তারা কিন্তু আতঙ্কিত। জম্মু তাওয়া এক্সপ্রেসে বোমা আতঙ্ক, জম্মু তাওয়া এক্সপ্রেসে বোমা আতঙ্ক, বোমা আতঙ্কে ঘিরে আতঙ্কিত যাত্রীরা। দক্ষিণেশ্বরে আটকে যায় ট্রেন। দেশের কাছে মডেল হয়ে উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের প্রতাপাদিত্য পঞ্চায়েত। কঠিন তরল বজ্র নিষ্কাশনের কাজে সাড়া ফেলেছে প্রতাপাদিত্য নগর। সেই কাজে সরজমিনে দেখতে 10টি রাজ্যের 60টি প্রতিনিধি পৌঁছেছেন কাকদ্বীপের এই পঞ্চায়েতে। কঠিন তরল বর্জ্য নিষ্কাশনে বড়সড় সাফল্য কাকদ্বীপের প্রতাপাদিত্য নগর পঞ্চায়েতের। এই পঞ্চায়েতের নানা কাজ ইতিমধ্যেই সারা দেশে সাড়া ফেলেছে। বিশেষত SLW প্রজেক্ট অর্থাৎ কঠিন তরল ও বর্জ্য নিষ্কাশন প্রকল্প সারা দেশের কাছে নজির তৈরি করেছে। দেশের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা এই প্রকল্পটি সরজমিনে দেখতে প্রতাপাদিত্য নগর পঞ্চায়েতে পৌঁছচ্ছেন ইতিমধ্যেই। বৃহস্পতিবার দেশের 10টি রাজ্য থেকে জেলা, মহকুমা ও ব্লক স্তরে আধিকারিকরা প্রকল্পের কাজকর্ম দেখার জন্য প্রতাপাদিত্য নগরে পৌঁছন। ওনারা আমাদের কাজকর্ম দেখে খুব খুশি হয়েছে। আমাদের এই কাজটা কিভাবে হয়, কবে থেকে চালু হয়েছে, সব কিছু বায়োডাটা আমাদের থেকে নিলেন। কত কালেকশান হয়, কিভাবে বাড়ি বাড়ি আমরা কালেকশান করি, টোটাল ওনারা এটার উপরে ডকুমেন্টিং করলেন।
তাহলে এটা কি কেন্দ্র থেকে রাজ্যের দিকে তাকানো হচ্ছে এবারে? কেন্দ্র থেকে রাজ্যকে এটা আমাদের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতকেই প্রজেক্ট করেছেন। প্রতাপাদিত্য নগরের মতো কিভাবে তাদের পঞ্চায়েতকেও মডেল বানানো যায় সরেজমিনে তা শিখে নিতেই তাদের কাকদ্বীপে আসা বলে জানাচ্ছেন প্রতিনিধিদের দায়িত্বে থাকা অফিসার। ये 4 दिन का प्रोग्राम जो है वो स्वच्छ भारत मिशन के ऊपर है। स्वच्छ भारत मिशन जैसे SBM फेज 2 के अंतर्गत ये प्रोग्राम किया जा रहा है, जिसमें अभी 9-10 स्टेटों के सभी राज्य सरकार के प्रतिनिधि और स्टेट के कुछ ऑफिसर्स हैं और साथ ही साथ डिस्ट्रिक्ट के ऑफिसर्स हैं और साथ ही साथ ब्लॉक के कुछ BDOज भी इसमें पार्टिसिपेट किए हैं, जिसमें 4 दिनों में ट्रेनिंग में 3 दिनों का सेशन ऑलरेडी थ्योरी सेशन जो क्लासरूम में था और साथ ही साथ 1 दिन प्रैक्टिकल, ताकि ये कैसे गांव को मॉडल गांव बनाया जाए इसको समझाने के लिए हम लोग प्रैक्टिकल के लिए यहाँ काकद्वीप में आए हुए थे। কাকদ্বীপের যে মডেলে কাজ হয়েছে তা শিখে কাশ্মীরে সেটি কার্যকরী করতে চান কাকদ্বীপে আসা কাশ্মীরের প্রতিনিধি। इस तरीके का मैनेजमेंट हर पंचायत में हो तो बहुत अच्छा हो जाएगा, सेल्फ सफिशिएंसी भी है और स्वच्छता ऑटोमेटिकली हो जाएगी जब हर तरीके का वेस्ट आएगा। डेफिनेटली हर पंचायत में हर जगह पर ये चीज़ होगी तो टुगेदर इट विल बी वेरी बेनिफिशियल फॉर ओवरऑल क्लीनलीनेस ड्राइव इन इंडिया। 10টি রাজ্যের 60 জন প্রতিনিধি প্রতাপাদিত্য নগরে SLW প্রজেক্ট নিয়ে বিস্তারিত জেনে ফিরছেন নিজেদের রাজ্যে। সেখানে হাতে কলমে এই কাজ সম্পন্ন করতে পারলে তবে তাদের এই রাজ্যে আসা সার্থক। কাকদ্বীপ থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা 10 আজ এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।